খারাপ সময় দেরিতেই যায়। নবনীর মনে হলো তারও ঠিক তেমনই অবস্থা, দিন যেন কাটছে না কিছুতেই। সারাদিন মাকে টুকটাক সাহায্য করে, দুই বোনের স্কুলের পড়ায় সাহায্য করে কিছুটা, কিন্তু এসবের মধ্যেও নবনীর মধ্যে অস্থিরতা কাজ করে। বুকের ভেতরে একটা ব্যথা ক্ষণে ক্ষণে মাথা চাড়া দিয়ে ওঠে। মায়া কি একেই বলে? কার প্রতি মায়া? যারা তাকে দিনের পর দিন এভাবে কষ্ট দিয়েছে, তাদের জন্য এত মায়া লাগছে কেন? আচ্ছা, ওদের কি নবনীর জন্য এরকম লাগে? জানা নেই নবনীর। অবশেষে নবনীর ডিভোর্স হয়ে গেল। বুকের ভেতরে চুরমার হয়ে যাওয়ার মতো ব্যথা নিয়ে নবনীর সেদিন কাটলো কোনো মতে। নবনী অবাক হলো হামিদুর রহমান তারপর থেকে একবারও আর নবনীর খোঁজ নেয়নি দেখে। নবনী বুঝে উঠতে পারছে না কেন হামিদুর রহমান নবনীর সাথে একবারও কথা বলল না। নবনীও ফোনে পাচ্ছে না তাকে। বৃহস্পতিবার বিকেল বেলা নবনী বসে ফাল্গুনি চুল বেঁধে দিচ্ছিল। পাশে চৈতালিও বসে আছে, তার চুল বাঁধা আছে। নবনী আজকের রঙিন ফিতে দিয়ে দুই বোনের চুল বিনুনি করে দিচ্ছে। এমন সময় হাসিম আলী বাড়ি ফিরলেন। নবনী উঠে গিয়ে বাবার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এলো। হাসিম আলী চৌকিতে বসে রইলেন কিছুক্ষণ চুপ করে। নবনী ফাল্গুনের চুল বাঁধা শেষ করে বাবার পাশে গিয়ে বসলো। বাবার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে বাবা? হাসিম আলী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ আসছে। রাবেয়া বারান্দায় বসে শাকের পোকা বেছে রাখছেন রাতে রান্না করার জন্য শুটকে দিয়ে। রাবেয়ার হাতও থেমে গেল এই কথা শুনে। নবনী অবাক হলো, তার ডিভোর্স হয়েছে সবে মাত্র 3 দিন। রাবেয়া বেগম উঠে এলেন স্বামীর পাশে। হাসিম আলী কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে বলল, আমাকে আজ এক ঘটক কল দিয়েছে। নবনীর ননদ লুবনাকে ওনারা নাকি একবার দেখতে গেছে, তখন ওনাদের লুবনাকে পছন্দ হয়নি, নবনীকে পছন্দ হয়েছে। এখন যখন শুনেছে নবনীর সাথে তামিমের ডিভোর্স হয়েছে, তাই তারা নবনীকে বউ করে নিতে যাচ্ছে। নবনী শোনার পর অট্ট হাসিতে ভেঙে পড়ল, তারপরে হেসে বলল, তারপর তুমি কি বলেছো? হাসিম আলী বলল, আমি নিষেধ কইরা দিছি, সোজা সাপটা কইছি, আমি যেমন গরিব আমার মেয়েরও তেমন গরিব ঘরে বিয়া দিব। বড় ঘরে বিয়ে দেওয়ানোর শখ মিটে গেছে আমার। তাছাড়া আমার মেয়েরে এখনো বিয়ে দেওয়ানোর কথা আমি ভাবি নাই। আরো সময় যাক, আমার মাইয়া নিজের সামলায় অনেক নিজে। শুনে নবনী স্বস্তি পেল। বাবা মা যে মেয়ের মনের অবস্থা বুঝতে পেরেছে, এটাই তার জন্য স্বস্তির। হাসিম আলী মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল পরম আদরে। এক অজানা কারণে তার দুই চোখে অশ্রুসিক্ত হয়ে গেল। কান্না ভাজা গলায় বললেন, কোনো চিন্তা করবি না মা, তোর বাপ মা বাইচা আছে এখনো, তোর মাথা গোজার জায়গা আছে, নিজের ছোট মনে করবি না, আল্লাহ ভরসা। রাতে নবনীর বড় ফুপু হাবিবা বানু এলো নবনীদের বাসায়। নবনীকে দেখে কিছুটা অবাক হলেন। কুশালাদি জিজ্ঞেস করার পর জিজ্ঞেস করলেন, কবে আইলি বাপের বাড়ি? নবনী হেসে বলল, 3 মাসের বেশি ফুফু। হাবিবা ভ্রু কুচকে তাকালো, তারপর বলল, এতদিন পর বাপের বাড়ি আসছিস তো এবার? তোর শ্বশুর বাড়ির লোকেরা তো তোরে বেশি থাকতে দেয় না এই বাড়িতে। নবন কিচ্ছু বলল। হাবিবা বুঝতে পারলেন কিছু একটা ঝামেলা হয়েছে। হাবিবা নবনীকে তার মেজ ছেলে বাবুলের বউ করতে চেয়েছিল, কিন্তু হাসিম আলী আত্মীয়র সাথে নতুন করে আত্মীয়তা করতে রাজি ছিলেন না। বাবুল নবনীর জন্য পাগলের মতো ছিল। নবনীর বিয়ের দিন বাবুল বাড়িতে মহা প্রলয় ঘটিয়েছে। দা দিয়ে ঘরের সব বেড়ার টিন কেটে দিয়েছে, ঘরের শোকেশ আলমারি ভেঙে ফেলেছে। এসব নিয়ে ভাইয়ের সাথে দীর্ঘদিন হাবিবা কথা বলেন। কৌতূহল হয়ে হাবিবা জিজ্ঞাসা করলেন, কি আইছে? হাসা করে কইবি। রাবেয়া বেগম নিজের ননদদেরকে চেনেন। 3 ননদ সুযোগ পেলে তাকে কথা শুনিয়ে দেয়। হাসিম আলী বললেন, নবনীর লগে তামিমের ছাড়াছাড়ি হয়ে গেছে। হাবিবার ঠোঁট বাঁকা করে হাসলো, তারপর বলল,
কেন ছাড়াছাড়ি হইল? কেন? হাশেম আলী বললেন, আমি গরিব, আমার মায়ের গরিব ঘরে জন্ম হয়েছে, এই জন্য। হাবিবা সুযোগ পেয়ে বলল, গরিব দেখেই তো ওরা বিয়া করাইছে, তাহলে আইজ এই অবস্থা কেন? কিছু একটা আইছে। তোর মায়ারে আমি ভালো করেই চিনি। আমার বাবুলের মাথা এই মাইয়া নষ্ট করছে। আমার পোলা আইজেও সংসারী আইলো না, বিয়া করাইছি তাও বউরে দেখতে পারে না। হাশেম আলী রেগে গেলেন এসব শুনে। বোনের মুখোমুখি হয়ে বললেন, হাবিবা, আমার মাইয়া ভালা কাম করছে নাকি খারাপ কাম করছে তার বিচার করণের দায়িত্ব আমার, মাথা কামানোর দায়িত্ব আমার। তুই ভাইয়ার বাড়িতে বেড়াতে আইসস বেড়া, আমার মাইয়ার জীবনে লইয়া চিন্তা করণের দরকার নাই। আমার মাইয়ারে নিয়া কেউ একটা খারাপ কথা কইব, আমি হাশেম আলী তারে চাইরা কথা কমো না। আমার মাইয়া আমার কলিজার টুকরা, আমার কলিজায় আঘাত লাগলে আমি কাউরে সাইডা দিমু না। হাবিবা ভাইয়ের এরকম নিষ্ঠুর কথা শুনে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে ঘরের থেকে বাহির হয়ে গেলেন। নবনী পিছনে পিছনে গেল। সাব্বির এসে বোনের হাত চেপে ধরে বলল, যাবি না আপা, কোনো দরকার নেই। ওনার পিছন পিছন গিয়ে বোঝানোর চেষ্টা করেন। নবনী ভাইয়ের কথা শুনল না, দৌড়ে গিয়ে ফুপুকে জড়িয়ে ধরে ঘরে নিয়ে এলো। তারপর বলল, রাগ করেন না ফুফু, কই যাচ্ছেন এত রাতে আপনি? খাওয়া দাওয়া করেন, বেড়াতে আসছেন, বেড়াবেন আমাদের সাথে। সাব্বিরের প্রচন্ড রাগ হলো বোনের এত ভালো মানুষই দেখে। প্রচন্ড রেগে গেল সাব্বির। ফুপুর সামনে এসে বলল, যতদিন খুশি বেড়ান ফুপু, কিন্তু শুধু একটা কথা মনে রাখেন, আমার আবারও লইয়া একটা কথাও কইবেন না। আমার বোনের ভালো মন্দ আমরা বুঝবো। আবারও লইয়া একটা মন্দ কথা কইব, আমি তার জিজিবা কাটিয়ে নেব। আপা কেমন মানুষ আমার আল্লাহ জানলেই হইব। হাবিবা বানুর কান্নার বেগ আরো বেড়ে গেল। বিলাপ করে বললেন, আমার বাপ মা মইরা গেছে, বাপের ভিটায় আইছি কলিজা একটু ঠান্ডা করণের লাইগা। আর আমার ভাইয়ের পুতে কিনা আমারে ধমক দিয়া কথা কয়, এই ঘরে আমি থাকবো না। ও আল্লাহ, বাপ মা মরলে ভাই এত পাষাণ হইয়া যায় কেন? হাবিবা বানুকে কেউ আটকে রাখতে পারল না। হাবিবা বানু কাঁদতে কাঁদতে নবনীদের পাশের বাড়িতে গিয়ে উঠলেন। নবনী সাব্বিরকে ধমক দিয়ে বলল, তোকে এত কথা কে বলতে বলেছে? বড় হয়ে গেছিস নাকি খুব? ফুপুর সাথে এরকম ব্যবহার করা কেমন ভদ্রতা? হাশেম আলী নবনীকে থামিয়ে দিয়ে বলল, আমার পোলা একটা ভুল কথাও কয় নাই, যা কইছে ঠিক কইছে, যা সবাই খাইতে দিতে বলে তোর মাকে। একটা থমথমে পরিবেশ, সবাই খেতে বসলো। পাশের বাড়ি থেকে হাবিবা বিলাপ শোনা যাচ্ছে। খেয়ে সবাই শুয়ে পড়লো। আজ নবনী সারা রাত ঝটপট করতে লাগলো। সকালে সূর্য ওঠার আগেই পুরো এলাকার মানুষ জেনে গেল নবনীকে নবনীর স্বামী তালাক দিয়েছে, নবনীর খারাপ স্বভাবের জন্য। সকাল 10টার মধ্যে নবনীর বাকি 2 ফুপু চলে এলো নবনীদের বাড়িতে।